বিপ্লবের গল্প বলবো, 24-এর বিপ্লবের গল্প। আমি ঢাকা শহরে যখন 24-এর বিপ্লব ধীরে ধীরে গড়ে ওঠা শুরু করে, তখন সর্বপ্রথম যে ভিডিওটা করলাম তা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি মিলে যখন প্রথম ওরা রামপুরা টেলিভিশন ভবনের একটু সামনে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ওরা যেদিন প্রথম নেমে আসলো, সেদিন প্রথম আমি ওদের ভিডিও করি এবং ওখানে যারা মুখপাত্র ছিলেন তাদের বক্তৃতা রেকর্ড করি এবং সাক্ষাৎকার নিই। আপনারা গতকালকে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি ঢাকা ৯ আসন থেকে বিএনপিতে যিনি মনোনয়ন পেয়েছেন হাবিবুর রশিদ হাবিব সাহেব, তার সাক্ষাৎকার নিয়েছি। তাকে আমি গতকাল ওসমান হাদি বিপ্লবী বা ইনকলাব মঞ্চের মুখপাত্র, তাকে গুলি করা হয়েছে গতকাল শুক্রবার জুমার নামাজের দিন। এই হত্যা চেষ্টা, এটার অনেকগুলো দৃষ্টি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথম যে বিষয়টা সামনে আসে তা হচ্ছে পতিত ফ্যাসিবাদ সরকার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা ওসমান হাদি একজন প্রতীকী সিম্বল মাত্র। যেহেতু ফ্রন্ট লাইনে তার মতো আরও কয়েকজন নেতৃস্থানীয় জুলাই যোদ্ধাকে আমরা দেখছি, যারা প্রত্যেকেই আগামী নতুন বাংলাদেশের নতুন পথ নির্দেশক হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবেন বলে মনে করছি। যাই হোক, ওসমান হাদিরা এই এলাকাটাতেই মূলত আন্দোলন গড়ে তুলেছিলেন এবং ওসমান হাদিদের যে ক্যাম্পেইন, যে প্রতিরোধ, সেখানে আমি প্রথম দিনেই ছিলাম। আমি তাদের ভিডিও করেছি, আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের প্রশ্ন করেছি। এরপরে এখান থেকে শুরু করে আন্দোলনের শেষের দিন নাহিদ সার্জিসরা যখন শাহবাগে 24 তারিখ বিজয় উদযাপন করলো, এই দিন আমি সেখানে থেকেছি। বিপ্লবের সহযোদ্ধা হিসেবে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মনে করি আমাদের এই জীবনটা সার্থক। কেন বলছি এ কথা? বিপ্লবী চে গুয়েভারার একটা উক্তি দিয়ে ভিডিওটা শুরু করছি। চে গুয়েভারা একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার সহযোদ্ধাদের ডেকে বললেন যে এই কবরখানায় তোমরা যাদের শুয়ে থাকতে দেখেছো, এদের অনেককে আমি মৃত্যুর ভয় ভীত থাকতে দেখেছি, অথচ তারা আজকে মৃত, তারাও কবরস্থানে থাকবে, একদিন আমিও এই কবরস্থানেই থাকব। যাই হোক, ওসমান হাদি, আবু সাইদ বা মুগ্ধরা বা আবরার আমাদেরকে অনুপ্রেরণা যোগায়,
সত্যের পক্ষে কথা বলতে, মিথ্যার বিরুদ্ধে কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, অধিকারের জন্য সংগ্রাম করতে, গণতন্ত্রের জন্য কথা বলতে, মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সহযোদ্ধা হিসেবে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তথাকথিত রাজনীতির বেড়া জাল ভেঙে আমরা বিশ্বাস করি এই বিপ্লবীদের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর তাই ফ্যাসিবাদ বা তাদের দোসররা এই দেশে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করার লক্ষ্যে হাদির মতো ছেলেদের হত্যা করবে, এটাই স্বাভাবিক। জুলাই যোদ্ধাদের কথা বলছিলাম। জুলাই যোদ্ধারা মোটামুটি বলা যায় যে তারা নিরাপদ নয়, তারা নিরাপত্তা ঝুঁকিতে। কেন নিরাপত্তা ঝুঁকিতে, এটা আমি একটা ব্যাখ্যা করব। এটাই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য। তাহলে আমরা যুগে যুগে দেখতে পাই বিপ্লব মূলত দুই ধরনের। একটা সশস্ত্র বিপ্লব, আর একটা অহিংস বিপ্লব। সশস্ত্র বিপ্লব কি? যেখানে এক বা একাধিক ব্যক্তির উদ্যোগে একটা রাষ্ট্র বা একটা প্রশাসন বা একটা ক্ষমতাসীন দলকে উৎখাত করার জন্য অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়। অন্যদিকে অহিংস আন্দোলন হচ্ছে বা অহিংস বিপ্লব হচ্ছে যেখানে অস্ত্রের কোনো বিষয় থাকবে না, মারামারি কোনো বিষয় থাকবে না, সম্পূর্ণ অনশন বা জনমত গড়ে তোলা, এভাবেই একটা সরকারের বিরুদ্ধে বা একটা রাষ্ট্রের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, জনগণকে সাথে নিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া। মহাত্মা গান্ধী এমনই একজন অহিংস আন্দোলনের প্রবক্তা ছিলেন। মার্কিন কালো মানুষদের নেতা আর্থার লুথার কিং, ম্যান্ডেলা সহ পৃথিবীতে বহু অহিংস বিপ্লবীদের আমরা চিনি। আবার অস্ত্রশস্ত্র নিয়ে যে বিপ্লব, আমরা যাকে দেবতার মতো সম্মান করি, শ্রদ্ধা করি, চে গুয়েভারা। তিনি বলিভিয়ার, তিনি কিউবার যে বিপ্লবটা হলো সেখানে নেতৃত্ব দেওয়ার পর তিনি বলিভিয়ার নেতৃত্ব দিতে বলিভিয়ার সরকার উৎখাত করার চেষ্টা করলেন। এভাবে তিনি শেষ পর্যন্ত বিপ্লবের মাধ্যমেই জীবন দান করলেন বা শহীদ হলেন। কিন্তু তিনি চাইলেই সুখে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করে জীবন কাটিয়ে দিতে পারতেন। এই যে বিপ্লব, এই যে মানুষের অধিকার নিয়ে কাজ করা, মানুষের মুক্তির চেষ্টা করা, অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, সমাজ থেকে দুঃশাসন, শোষণ, বঞ্চনা, শ্রম অধিকার, মানবাধিকার, মানুষের মুক্তির জন্য যে ত্যাগ, এই ত্যাগে যারা প্রাণ দেন তারা নিঃসন্দেহে মহৎ মানুষ। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, যখনই অহিংস আন্দোলন গড়ে ওঠে বা বিপ্লব গড়ে ওঠে, তাদের সবচেয়ে বড় সমস্যা থাকে তাদের নিরাপত্তা ঝুঁকি। যেহেতু তাদের চারপাশে অস্ত্র থাকে না, স্বাভাবিকভাবেই তারা বিপরীত যারা থাকেন বা যাদের বিরুদ্ধে তারা লড়াই করেন তাদের সহজ শিকারে পরিণত হন। শামসুল হাদি,
আবরার, বা আমরা যে মহাত্মা গান্ধীর কথা বললাম, আমেরিকার আর্থার লুথার কিং কথা বললাম, এরকম পৃথিবীতে আমরা যদি ইতিহাস দেখি, যত অহিংস আন্দোলনের বিপ্লবীদের আমরা গুপ্ত হত্যার শিকার হতে দেখেছি। এই গুপ্ত হত্যা একটা চলমান প্রক্রিয়া, পৃথিবীর আদি থেকে ছিল, ভবিষ্যতেও থাকবে। আর তাই একটা বিপ্লবী সরকার যেহেতু আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই বিপ্লবী সরকারের উচিত যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন অন্তত তাদের, বিশেষ করে যারা সামনের শ্রেণীর যে নেতা, নাহিদ ইসলাম, সার্জিস, এই জাতীয় আর যারা আছেন, তাদের নিরাপত্তাটা অন্তত নিশ্চিত করা, যেন তারা অন্তত জীবনের ঝুঁকিতে না পড়েন। আরেকটা মজার বিষয় এখানে, পলিটিক্যাল যে গেম, একটা দল খুন করে আরেক দলের উপর চাপিয়ে দেওয়ার যে একটা কূটকৌশল রাজনীতিতে, যে কারণে যতক্ষণ আসামি ধরা না পড়ছে, বিচারের কাঠগড়ায় না দাঁড়াচ্ছে, ততক্ষণ বোঝা যাচ্ছে না আসলে কে কাকে খুন করছে, কেন খুন করছে। ততদিনে ওই আসামির যে কার্যকলাপ বা উদ্দেশ্য সফল হয়ে যায় কেন? কারণ পিছনে যারা থেকে কল কাঠি নাড়েন, তারা ধীরে ধীরে মানুষ তাদেরকে ভুলে যায় এবং তারা সফল হয়ে যান। আমার মনে হয় আমাদের ওসমান হাদির এই বিষয়টা যেন এইভাবে হারিয়ে নেওয়া যায়। বিপ্লবীদের হত্যা করে, বিপ্লবী সরকারের নামে দোষারোপ করে, বা রাজনীতিতে যারা বর্তমানে সক্রিয় আছেন সেই দলগুলোর উপর দায় চাপিয়ে বিদেশি কোনো শক্তি যেন ফায়দা লুটতে না পারে, এই বিষয়টা বর্তমান সরকারকে আন্তরিকভাবে দেখা উচিত। সর্বোপরি বিপ্লবীদের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা, বিপ্লবীদের সাথে সংহতি প্রকাশ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।